বাংলা সাহিত্য বলেন কিংবা বিদেশি সাহিত্য, সেখানে আসলে পত্র সাহিত্য কিংবা যে পত্র সংকলন রয়েছে এটা আসলে নতুন কিছু নয়। বিশেষ করে রবীন্দ্রনাথ, নজরুল কিংবা আমাদের মুক্তিযুদ্ধেরও পত্র সংকলন কিন্তু আমরা দেখতে পেয়েছি, যেটা প্রথমা প্রকাশনী থেকে বের হয়েছে। তো আজকের একটা বই আমার হাতে রয়েছে, সেটা হচ্ছে 84 চ্যারিং ক্রস রোড বা 84 চ্যারিং ক্রস রোড, লিখেছেন হেলেন হ্যানফ, লেখিকা হেলেন হ্যানফ। তো এই বইটা আসলে পত্র সাহিত্য ক্যাটাগরির, তবে শুধুমাত্র পত্র সাহিত্য ক্যাটাগরির বললে ভুল হবে। এই বইটার একটা বিশেষ আবেদন রয়েছে। কীরকম বিশেষ আবেদন? বইটিকে যদি আপনি দুইজন মানুষের পারস্পরিক চিঠি বিনিময়ের সাত কাহনও যদি বলেন, তাহলেও সেটা কিন্তু কমিয়ে বলা হবে। আমরা জানি পুরাতন চিঠির ভেতরে বা পুরাতন চিঠির খামের ভেতরে লুকিয়ে থাকে আসলে স্মৃতির সুবাস। আমেরিকার নিউ ইয়র্ক শহরের হেলেন বই পড়তে অনেক বেশি ভালোবাসেন। আর এই বইটির আরেকটা চরিত্র রয়েছে, সেটা হচ্ছে প্র্যাঙ্ক ডুয়েল। প্র্যাঙ্ক ডুয়েল ইংল্যান্ড কিংবা আপনি কি বলতে পারেন, লন্ডন শহরের একজন পুস্তক বিক্রেতা, বিশেষ করে পুরাতন বই বিক্রেতা আর কি। এই দুইজন মানুষের বন্ধুত্বের ইতিবৃত্ত কিংবা তার চেয়েও বেশি, বন্ধুত্বের চেয়েও বেশি কিছু নিয়ে কিছু চিঠি আদান প্রদান হতো, মনের ভাব থেকে কিছু চিঠি আদান প্রদান হতো। সেই চিঠিগুলোর সম্ভার হচ্ছে এই 84 চ্যারিং ক্রস রোড। আমরা যদি আমাদের পুরাতন বইপত্র ঘাঁটি, বিশেষ করে কালচে বাদামি রঙের পুরাতন বইগুলো যদি খুলি, তাহলে সেখানে ভেতরে হয়তো কখনো কখনো শুকনো একটা গোলাপ দেখতে পাই, যেটা হয়তো বিবর্ণ হয়ে গেছে। কিন্তু এই বিবর্ণ গোলাপের ভিতর যে কত শত আসলে নানা রঙের, নানা রঙিন, রংধনুর মতো রঙিন অনেকগুলো স্মৃতি জমা আছে, শুধুমাত্র সেই ব্যক্তি বলতে পারবে যে ব্যক্তি এই গোলাপটি পাঠিয়েছে আর যে ব্যক্তি এই গোলাপটি আসলে সংগ্রহ করে রেখেছিল। ঠিক সেরকমই আসলে অসংখ্য স্মৃতির সম্ভার হচ্ছে এই বইটি। যাই হোক, বইটি সম্পর্কে আসলে অনেক কথাই বলে ফেলেছি, বইটির মূল রিভিউতে আসা যাক। হেলেন হ্যানফ মার্কিন যুক্তরাষ্ট্রের একজন লেখিকা। তিনি অনেক বেশি বই পড়তেন এবং অনেক বেশি বই সংগ্রহ করতেন। তো তিনি আসলে অত বেশি সচ্ছল ছিলেন না, লেখিকা হিসাবে অত বেশি সচ্ছল ছিলেন না। এই জন্য তিনি সবসময় হাত বদল হয়েছে, অর্থাৎ পুরাতন বইগুলো সংগ্রহ করতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন। তো সানডে রিভিউ অফ লিটারেচার পত্রিকায় তিনি একটা দোকানের বিজ্ঞাপন দেখতে পান। দোকানটির নাম হচ্ছে মার্কস অ্যান্ড কোম্পানি। মার্কস অ্যান্ড কোম্পানি দোকানটির কি দেখতে পান? বিজ্ঞাপন দেখতে পান। কারণ সেখানে লেখা ছিল যে এই দোকানটিতে আসলে কি পাওয়া যায়, পুরাতন বইপত্র পাওয়া যায়, বিশেষ করে ভালো কোয়ালিটির। তো এই জন্য তিনি এটার যে ছিল আপনার বিজ্ঞাপন ছিল, বিজ্ঞাপনটা দেখার পর তিনি কি করলেন, ওই দোকানের ঠিকানায় একটা চিঠি লিখলেন। চিঠিতে লেখা ছিল যে তার কিছু পুরাতন বই প্রয়োজন, যেগুলো কম দামে, সস্তায়, বিশেষ করে $5 মধ্যে পাওয়া যাবে এবং পুরানো বই হাত বদল হয়েছে, এবং সবচেয়ে দুষ্প্রাপ্য দামি বইগুলো যাতে তাকে পাঠানো যায়, এবং সেটা যাতে অবশ্যই নিউ ইয়র্ক শহরে, লন্ডন থেকে নিউ ইয়র্ক শহরে পাঠানো যায়, সেরকম ব্যবস্থা থাকতে হবে। তো সেই চিঠিটা আসলে রিসিভ করেছিলেন ওই দোকানেরই একজন কর্মচারী, যিনি ওই দোকানের মালিকের আসলে অবর্তমানে ওই দোকানটি চালাতেন। ওই ব্যক্তির নাম ছিল মূলত প্র্যাঙ্ক ডুয়েল। এই প্র্যাঙ্ক পার্সি ডুয়েল নিজের কাজকেও অনেক বেশি ভালোবাসতেন। তিনি হেলেনের পাঠানো এমন জীবন্ত চিঠির একটি সহানুভূতিতে ভরা মার্জিত উত্তর দিলেন। হেলেনকে চিঠিতে আশ্বাস দিলেন হেলেনের চাওয়ার 3/2 তিনি অবশ্যই পূরণ করার ব্যবস্থা পেরেছেন এবং বাকি 1 তিনি অবশ্যই করবেন। ঠিক ওই দিন থেকে আসলে এই হেলেন এবং প্র্যাঙ্কের 20 বছর, আগামী 20 বছরের চিঠি আদান প্রদানে শুরু হয়। দেখেন, প্রথম চিঠিটি হচ্ছে অক্টোবর 5, 1949 সালের, আর সর্বশেষ চিঠিটি হচ্ছে 1969 সালের অক্টোবর মাসের। তার মানে এখানে প্রায় 20 বছর সময়। এই 20 বছর সময় শুধুমাত্র ওই চিঠির মাধ্যমে এই প্রাপক এবং প্রেরকের একটা আত্মিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে, যেটা এখানে অনেকগুলো চিঠি রয়েছে। প্রায় আপনি দুই পক্ষেরই 80টার উপরে চিঠি পাবেন। এই 80টা চিঠি পড়লে একজন পাঠক নিজে মনে অনুভব করবেন এবং সব কিছুকে জীবন্ত অনুভব করবেন। তিনি কল্পনা করবেন যে তার পাশে যেন ওই হেলেন হ্যানফের ফ্ল্যাটটা গড়ে উঠেছে, তার পুরাতন যে লাইব্রেরিটা আছে, যেখানে পুরাতন বইয়ের সংগ্রহশালা রয়েছে প্র্যাঙ্কের, সে প্র্যাঙ্ক ডুয়েলের বইয়ের দোকানটা তার কাছে জীবন্ত হয়ে উঠবে। অর্থাৎ সকল স্মৃতি একজন পাঠকের নিকট কিন্তু জীবন্ত হয়ে উঠবে। পাঠক দেখতে পাবেন একজন আমেরিকান মুক্ত বিহঙ্গের আসলে চিঠির উত্তর দিচ্ছেন একজন যুদ্ধফেরত ব্রিটিশ ভদ্রলোক। যুদ্ধফেরত এই জন্য বললাম কারণ তখন সবেমাত্র দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে এবং ইংল্যান্ডেও কিন্তু সম্ভবত কিসের যেন যুদ্ধ সংঘটিত হয়েছিল, সেই জিনিসটা আমার ক্লিয়ার নাই আপাতত। পাঠকের কাছে মনে হবে একজন নিজের উচ্ছ্বাসে আসলে কি ভেসে বেড়াচ্ছেন, আরেকজন প্রাণে প্রাণে নিজের অনুভূতিগুলোকে কোনোভাবে আসলে ওই প্রেরকের অ্যাবসেন্সে নিজের অনুভূতিগুলোকে সংযত করে রাখতেছেন। চিঠির মাধ্যমে ক্রমেই তাদের যে পারস্পরিক নির্ভরতাটা, সেই নির্ভরতাটা কিন্তু বাড়তে থাকে। বন্ধুত্বের মানে দেহহীন সম্পর্কের বদলে সে জিনিসটা বন্ধুত্বে গড়ায় এবং বন্ধুত্ব থেকে
সেটা বই নির্ভর এবং চিঠিবাহিত ভালোবাসায় কিন্তু রূপ নেয়। বইটি পড়লে একজন পাঠক জানতে পারবেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কয়েক বছর গ্রেট ব্রিটেনকে কতটুকু কঠিন অর্থনৈতিক অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়েছে। কিন্তু তার চেয়েও বেশি পাঠকের নিকট অবাক লাগবে যে হেলেন হ্যানফ নিউ ইয়র্কে বসে কি তীব্রভাবে অনুভব করছেন তার লন্ডনে তার পত্রবন্ধুদের কষ্ট। আমি আগেই বলেছি যে হেলেন হ্যানফ নিজেই একটা অর্থকষ্টের মধ্যে থাকেন, কিন্তু তিনি অর্থকষ্টে থেকেও তার ওই লন্ডনের বন্ধু ফ্রাঙ্ক এবং এখানে যে কোম্পানিটি রয়েছে মার্কস অ্যান্ড কোম্পানি, ওই মার্কস অ্যান্ড কোম্পানির বন্ধুদের কাছে তিনি অর্থ পাঠাতেন, তিনি খাবার পাঠাতেন। তাদের বন্ধুত্বটা এত বেশি আসলে আত্মিক হয়ে গিয়েছিল এবং লন্ডনে থাকা ওই যুদ্ধবিধ্বস্ত বন্ধুরাও তার এই উপহার সামগ্রী অনেক অনেক আসলে আন্তরিকভাবে গ্রহণ করেছেন, অনেক বেশি কৃতজ্ঞতায় হেলেন হ্যানফকে কিন্তু ভরিয়ে দিয়েছেন। মানে কি চমৎকার, কি অদ্ভুত আসলে বন্ধুত্ব, কি অদ্ভুত আসলে ভালোবাসা। একে অপরকে কেউ কখনো দেখেনি, কিন্তু উপহার সামগ্রী পাঠাচ্ছেন, নিজেদের ভালোবাসা বিনিময় করতেছেন। এই ভালোবাসা শুধুমাত্র যে দেহ নির্ভর ভালোবাসা হতে পারে সেটাকে কিন্তু পাশ কাটিয়ে গেছেন। ভালোবাসা কিসের মাধ্যমে হতে পারে? বই বিনিময়ের মাধ্যমে হতে পারে, মানুষের আচরণগত হতে পারে, মানুষের ব্যবহারিক হতে পারে। একটা জিনিস বলতে চাই, এই বইটি যখন আপনি পড়বেন, প্রত্যেকটা চিঠি বা এই বইটিকে এক বসাতে আপনি শেষ করে ফেলবেন না, প্রতিদিন 2-1টা করে চিঠি পড়ুন, তাহলে আপনি বুঝতে পারবেন যে তৎকালীন চিঠি বিনিময়ের ভালোবাসাটাও কত সুন্দর, আসলে কত সুন্দর ছিল। হেলেন আর ফ্রাঙ্কের মধ্যকার সম্পর্ক এমন এক সহজ, খোলামেলা, শালীন মাত্রার ছিল যে ফ্রাঙ্কের সহকর্মী, স্ত্রী, কন্যারা, এমনকি প্রতিবেশীদের কেউ কেউ প্রাথমিক অস্বস্তি কাটিয়ে উঠে নিজেরাও এই সম্পর্কে জড়িয়ে যান। আর হেলেনের আমেরিকান যে বন্ধুবান্ধব যখন লন্ডনে গিয়েছেন, তারাও এই উষ্ণতার অংশীদার হয়েছেন। শুরুতে বলেছিলাম যে হেলেন এবং ফ্রাঙ্কের মধ্যকার চিঠি বিনিময়টা গত 20 বছর যাবৎ হচ্ছে। তো আসলে হেলেন অনেকবার চেয়েছিলেন তার ওই বন্ধু, ইংল্যান্ডের বন্ধু ফ্রাঙ্কের কাছে যাওয়ার জন্য। তো নিউ ইয়র্ক থেকে ইংল্যান্ডে যাওয়ার জন্য ভালো একটা অর্থের প্রয়োজন, যে অর্থটা কিন্তু আগে বলেছি হেলেনের ছিল না। তিনি মারাত্মক অর্থকষ্টে কিন্তু জীবনযাপন করতেন। হঠাৎ করে একদিন চিঠি আসলো, সেটা হচ্ছে আসলে এখানে তারিখটা দেয় নাই, তবে 16 অক্টোবর 1968 সালের পর একটা চিঠি পাবেন। সেই চিঠিতে এখানে লিখে আছে যে অত্যন্ত ব্যথা আর বেদনা নিয়ে জানাচ্ছি, ডিসেম্বরের 22 তারিখ রবিবার মিস্টার ডোয়েল মারা গেছেন, বুধবার তার শেষকৃত্য সমাধা হয়েছে। এটা হচ্ছে আসলে ওই মার্কস অ্যান্ড কোম্পানির একজন সেক্রেটারি হেলেন হ্যানফের নিকট পাঠিয়েছে। এই জায়গাটাতে যখন আসবেন একজন পাঠক, আসলে আমার মনে হয় খুবই মর্মাহত হয়ে যাবেন। একজন পাঠক অবশ্যই স্তব্ধ হয়ে যাবেন, তার চোখ ঝাপসা হয়ে আসবে বলে আমি বিশ্বাস করি। কারণ কি? কারণ এতগুলো চিঠি যখন আপনি পড়ে আসবেন, তখন আপনি তাদের ভেতরকার মনের অনুভূতিটা কিন্তু বুঝতে পারবেন। অথচ দেখেন, এই হেলেন হ্যানফ কিন্তু 1997 সালে মৃত্যুবরণ করেছেন, আর তাদের এই চিঠির যে সংকলনটা, সেই সংকলনটা সম্ভবত 1970 সালে বেরিয়েছে। তো এত আগের চিঠি, আমাদেরও জন্মের পূর্বে। কিন্তু আপনি পাঠক হিসাবে আমি বিশ্বাস করি, আপনি যখন চিঠিগুলো পড়বেন, একজন পাঠক হিসাবে আপনিও কিন্তু আসলে নিজের অশ্রু বিসর্জন দিবেন। অথচ কোথাকার কোন হরিদাস পাল, আপনি একজন পাঠক হিসাবে কিন্তু চোখের জল বিসর্জন দিবেন। কেন বিসর্জন দিবেন? কারণ এই চিঠিগুলোর মধ্যে এত মায়া, মমতা, দরদ, বন্ধুত্বের এত গভীরতা, সেই জিনিসটা একজন পাঠক অবশ্যই উপলব্ধি করবেন। তো এতক্ষণ তো আসলে পাঠক হিসাবে আমি আমাদের কথা বলেছি। শুধুমাত্র আমরা পাঠক হিসাবে কি অশ্রু ঝরাবো? ওই লেখিকা হেলেন হ্যানফ কি তার অশ্রু ঝরাননি? তার আসলে নিকটতম বন্ধুর মৃত্যুতে, তার নিকটতম বন্ধু ফ্রাঙ্ক ডুয়েলের মৃত্যুতে, ফ্রাঙ্ক পার্সে ডুয়েলের মৃত্যুতে অবশ্যই ঝরিয়েছেন। যদি না ঝরাতেন, তিনি যে এতগুলো চিঠি আদান প্রদান করেছেন, সেই চিঠিগুলোর সংকলন নিয়ে তিনি 1970 সালে সম্ভবত এই বইটা আসলে বের করেছেন। তো এই বইটা কি তিনি বের করতেন? অবশ্যই না। দেখেন, কেউ কাউকে দেখেনি, 20 বছর ধরে কেউ কাউকে দেখেনি, অথচ তাদের মনের মিলটা এত গভীর ছিল যে শেষ পর্যন্ত তিনি একটা বই বের করতে বাধ্য হলেন, একটা স্মৃতিচারণের উদ্দেশ্যে। সবশেষে একটা জিনিস বলতে চাই, যারা পত্র সাহিত্য কিংবা পত্র সংকলন আসলে অনেক বেশি পছন্দ করেন, তাদের জন্য এটা একটা মাস্ট, হাইলি রেকমেন্ডেড বই। যারা পছন্দ করেন না, তারাও এটা যদি পড়েন, এই চিঠিগুলো যদি পড়েন, আমার বিশ্বাস আপনিও চিঠির মায়ায় পড়ে যাবেন। সবশেষে আমি ভিডিওটা একটা জিনিস পড়ে শেষ করতে চাই, সেটা হচ্ছে এই বইটির যে ভূমিকা আছে, সেই ভূমিকাটা পড়ে আমি শেষ করতে চাই। যেমন ভূমিকাতে কিছু অংশ পড়ে শেষ করতে চাই, সেটা হচ্ছে দুজনের কেউ জানতেন না একটা সময় এই চিঠি তাদের অমর করে রাখবে বন্ধুত্বের নিদর্শন হিসেবে। এরপর একটানা 2 দশক চলেছে এই চিঠির আদান প্রদান, 2 দশক, ঠিক আছে। দুটি মানুষ কখনো মুখোমুখি না হয়েও কতটা নিবিড় বন্ধুত্ব তাদের মাঝে গড়ে তুলতে পারে, এই বই তার সাক্ষী। দুই পক্ষের সকল চিঠি একত্রিত করেই 1970 সালে বই হিসাবে তা মলাটবদ্ধ করেন বইয়েরই মূল চরিত্র হেলেন হ্যানফ। এরপর লিখছে, কল্পিত গল্প উপন্যাস নয়, নিরেট বাস্তব এই চিঠিগুলো আপনাকে নিয়ে যাবে গত শতাব্দীর 40 ও 50-এর দশকে। অবশ্যই 40 ও 50-এর দশকে আপনাকে নিয়ে যাবে, এবং এগুলো সবগুলো রিয়েল চিঠি। এই বইটি হচ্ছে অনুবাদ গ্রন্থ, অনুবাদ করেছেন আরমান কবির। আপনারা চাইলে এটার যে ইংলিশ ভার্সনটা বা ইংলিশ ট্রান্সলেশনটা, সেই ইংলিশ
ট্রান্সলেশনটা আপনারা সংগ্রহ করতে পারবেন। আমি বাংলা অনুবাদ সংগ্রহ করেছি। আমার মনে হয় এটা ইংলিশ ট্রান্সলেশন খুব বেশি কঠিন হবে না, কারণ নর্মাল চিঠি তো, চিঠিগুলো তো আহামরি কঠিন কিছু না, ঠিক আছে। আপনারা অবশ্যই ইংলিশ ভার্সনটা সংগ্রহ করবেন। আমিও হয়তো সংগ্রহ করে রাখবো ইংরেজিটা পড়ার আসলে সুবিধার্থে আর কি, বা আরেকটু ভালোভাবে বোঝার সুবিধার্থে। সবশেষে বলবো, আজকের এই ভিডিওটি যদি আপনার এতটুকু ভালো লেগে থাকে, আমাদের যদি আপকামিং ভিডিওগুলো পেতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিও সম্পর্কে আপনার যদি কোনো মতামত থাকে, এই বই সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আমাদের ফেসবুক পেজ অবশ্যই অনুসরণ করবেন, বন্ধুদের মাঝে ভিডিওগুলো চাইলে শেয়ার করে দিতে পারেন। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার সকলকে।